বাইরের পরিবেশের সঙ্গে একেবারে মানিয়ে গেছে তো। ঠাট্টা করছেন? বর্ষার সন্ধ্যায় এমন গান গাওয়া যে ঠিক নয় সে আমিও বুঝি, কিন্তু না না না, ঠিক আছে ঠিক আছে, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে তো সবাই গাইতে পারে, তার বিপ্লবী পেয়ে সুসাধনা পেয়ে তো কৃতিত্বের, তাই না? আপনি উঠে পড়লেন কেন? আর গান শুনবেন না? আজ থাক না, আজকের এমন সন্ধে তো আর ফিরে আসবে না। বাধ্য আমরা এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আপনার কষ্ট হচ্ছে বুঝি? আহা, বলুনই না। আপনি ব্যস্ত হবেন না, তেমন কিছু নয়, আসলে অভ্যেস নেই তো। বাবাজি বলেন, এই শহরে গান বাজনার সংস্থার যদি একজনও কেউ থাকে তাহলে তা তিনি চটক রায়। মাত্র 17টা গান শুনে আপনার কষ্ট হচ্ছে? না না না, ঠিক গানের জন্য নয়। আমি রবীন্দ্রসঙ্গীত মাত্র একটাই জানি, কি করবো বলুন? সব রকমের গানই একটা দুটো করে তুলে রেখেছি। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, একটা ভুটানি গজল গান। ভুটানি থাকি গান? বৃষ্টিটা একটু ধরু, এখনই কোথায় যাবেন? ও, তার মানে আমার গান, আমার কথা আপনার ভালো লাগছে না? না না, সে কি কথা? তাহলে কি আবার উঠে পড়লেন কেন? না না, শুনুন না, এই ছাদে যাবো। যাবেন আপনি ছাদে? তোমার বৃষ্টিতে ছাদে? বাবা, বৃষ্টি কেন যে বৃষ্টি পড়ে তাই তো। চা খাবেন? আরেক পেয়ালে দিতে বলি? না না না, দরকার নেই দরকার নেই। ও, ভালো লাগেনি তার মানে? ভালো তো, খুব ভালো, খাঁটি দার্জিলিং। হ্যাঁ, বাবা একেবারে বাগান থেকে আনিয়েছেন, এখানকার কোনো বাড়িতে পাবেন না। ঠিক ঠিক। তবে এই সন্ধ্যে থেকে 3 পেয়ালা খেলাম তো। আচ্ছা বেশ, তবে ডিমের টেবিল ভাজতে বলি? সুলেমানের হাতটা না চমৎকার। সুলেমান! কি হলো? চিৎকার করে উঠলেন কেন? শরীর খারাপ লাগছে? কেমন কিছু নয়। সুলেমানের বানানো খাবার খেলে আপনি জীবনেই ভুলবেন না। খেলাম তো বিকেলে, এখনো ভুলিনি। ডিমে অ্যালার্জি কিনা? ও আচ্ছা, তবে মাংসের চপ বলি? মাংসের চপ? আজ কি বার যেন? মঙ্গলবার। মঙ্গলবার, মঙ্গলবার তো আমিষ খাওয়া নিষেধ আমার। হ্যাঁ নিষেধ। তবে বিকেলে খেলেন যে? খেয়েছি, বাবাটা মনে ছিল না, খেয়ে ফেলেছি, তাতে কোথায় দোষ নেই জানেন। আচ্ছা শুনুন না গরিমা দেবী, এই পাশটায় একটা ডিফান ছিল না আগে? ছিল তো। হ্যাঁ, আর ওই পাশটায় একটা চমৎকার সোফা সেট, আর ওটা একটা ইজি চেয়ার ছিল না? আপনার সব মনে আছে? আছে তো, মাসখানিক আগেই তো এসেছিলাম আপনাদের বাড়িতে। সেগুলো কোথায় গেল গরিমা দেবী? আপনি না সব বলে যান, কতবার বলবো বলুন তো? বাবা জলপাইগুড়িতে বদলির হুকুম হয়েছে তো। আগামীকালই তো আমরা এই শহর ছেড়ে চলে যাব। জিনিসপত্র বেশিরভাগই প্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আমি যাই? বৃষ্টি তো এখনো থামেনি। বৃষ্টি আমার অসুবিধা হবে না। আহা, নিজে ঝড়ঝড়ি বাঁধালে টিকপিটা কি শুনি? আমরাও তো কাল চলে যাচ্ছেন তো, আমিও যাবো। যাবে? ওমা, আমাদের সঙ্গে জলপাইগুড়িতে? ওরে বাবা, বাপি! ও বাপি! মিস্টার গাঙ্গুলিকে ডাকছেন কেন? বাড়ি সুখবরটা দিতে হবে না? আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন। আমি বাড়ি যাব, বাড়ি। কোথায় যাবেন আমার খুব জানা আছে। ওই মিনি মিত্তিরের বাড়িতে তো। কোথায় গরিমা গাঙ্গুলি আর কোথায় মেনি। যেমন নামে ছিলি তেমন চেহারা, না আছে ডিগ্রি না আছে পেডিগ্রি। আর আপনি তো পুরুষ মানুষ, তাই না রুচির বলি হারি। পেট করা মুখ দেখে সব ভুলে যান, আর গায়ে ঢলে পড়ে পড়ে কাঁথাচ্ছি। আমি না এবার উঠবো। আর একটু বসুন। আর বসা যাচ্ছে না, চললাম। গরিমা দেবী, মিস্টার গাঙ্গুলিকে বলবেন। গরিমা, গরিমা কি হচ্ছে? আরে কাঁদছিস কেন? দেখো দেখি কি মুশকিল। আরে চুপ করে আছিস যে? আরে চটক কেন? কোথায় চলে গেল? হ্যাঁ, চলে গেল? সে কি রে? আমার একটা সোনার টুকরো ছেলে চলে গেল। গেল তো। ইস, আজ সন্ধ্যেটাই শেষ সুযোগ ছিল রে। আমি আর তোর মা দোতলায় দম বন্ধ করে বসেছিলাম, কখন তোদের হাসির আওয়াজ ভেসে আসবে। আসলো আর কোথায়? সারাক্ষণই তো কাঁদে কাঁদে মুখ করে বসে রইল। তাহলে নিশ্চয়ই তুই ঠিক মতো যত্ন করতে পারিস নি, তাই? আপি, তুমি যা যা বলেছ সব করেছি। দার্জিলিং এর চা খাইয়েছি। হ্যাঁ, দার্জিলিং এর চা অনেক কষ্টে ওই সান্নান সাহেবের বাড়ি থেকে একটুখানি জোগাড় করে এনেছিলাম। আর খাবো রেস্তোরাঁ থেকে খাবার, আর ওই আনা খাবারটা সুলেমানের রান্না বলে চালিয়েছি। খায়নি বুঝি? এক টুকরো
টুকরো ফেলে রাখেনি। হ্যাঁ, ওই তো ভেতরে একেবারে পরিষ্কার। ফেলে রাখার মতো ছেলে চটকরায় নয়। খেতে খারাপ লাগলেও গৃহকর্তার অসম্মান হতে দেবে না। বাবা, পাক্কা 5টি বছর বিলেতে থেকেছে, সে ওই এটিকেট শিখবে বলে, বুঝছিস? এটিকেট শিখেছে না ছাই, এসে দেখি পালাই পালাই করে যাচ্ছে। সে বোধহয় তুই তেমন করে বসতে পারিসনি তাই। আহা, আমি কি গায়ে পড়া বেহায়ামি নাকি? আরে গান শোনাসনি? 17টা বাপি, 17টা। আমি কোনোটাই 2-4 লাইনের বেশি শুনতে চাইলো না। ভালো করে গান করিসনি তাহলে? বাপি, তুমি ভুলে যাচ্ছ, পাড়ার জলসায় গান গিয়ে আমি একবার রূপর মেডেল পেয়েছিলাম। তা তো বটে। কিন্তু ছোকরা এই ঝড় বৃষ্টি মাথা করে গেল কোথায় বল দেখি? এমন একটা ভালো চাকুরে ভদ্র ছেলে যাওয়ার আগে একবার বলেও গেল না। কোথায় আর যাবে, নিঘাত ওই মেনি মিত্তিরের বাড়িতে গেছে। মেনি মিত্র না? ওই হাওয়াতে মধু মিত্রের মেয়ে? বরাবর ওই মধুটা আমার সঙ্গে রেশারেশি করে এসেছে। এই শেষ বেলাতেও এমন একটা জব্বল লাইন বানলো। এমন একটা হিরের টুকরো জামাই হাতছাড়া হলো রে, তাও আবার ওই মধু মিত্রের মেয়ের হাতে। আরে এগুলি মা, তুই ঠিক বলছিস তো? আর কোথায় বা যাবে? আমি আর ভাবতে পারছি না রে। বাপি, তোমার শরীর খারাপ করছে? তুমি বসো চেয়ারটা বসি। ওরে বাবা, কি হলো বাপি? কি হলো বাপি? তুমি পাগলের মতো লাফাচ্ছ কেন? কি কোথায় আছিস? আমায় বাঁচা। এটা পুরো ভারতনাট্যমের মুদ্রা। একটু পরেই ছৌ নাচবো। ওরে ছাড় বোকা। কোথায় আমার এই চেয়ারে? হাজারে লাখে ছাড় বোকা। এই চেয়ারে তো চটক এতক্ষণ বসেছিল। সে তো এই 5টি বছর বিলেতে এটিকে পাস করেছে, তাই বোধহয় এতক্ষণ সহ্য করতে পেরেছে। কোথায় বেরিয়ে এই চেয়ারটা? ঘর করে দিল, ঘরের এখনই কোথায় জানি পড়েছিল। চেয়ার পেল না, এখনো চুল করছে বাপি। আরে অন্তত 7 দিন চুল করবে। আচ্ছা তাহলে চটকে অন্তত 7 মাস। হাসছিস? আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, চটক হয়তো এতক্ষণে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তুই হাসছিস? বাড়ি হেরেছি তো ছাড় পোকার কাছে, মেনি মিত্তিরের কাছে তো আর নয়। দ্বিতীয় গল্প, শ্রাবণ নিশীথে। বর্ষণ মুখরিত শ্রাবণ রাত্রি, ঘরের দ্বার খোলা, গুরু গুরু মেঘের গর্জন, পাগলা হাওয়ার মাতামাতি আর বিদ্যুতের প্রদীপ্ত চমক আমারই বিরহাতুর হৃদয়ের প্রতিচ্ছবি যেন। রিমঝিম 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 রিমঝিম, মনে হইতেছে নিপুণ কোন যন্ত্রী অদৃশ্য সেতারে তন্ময় হইয়া যে রাগিনী বাজাইয়া চলিয়াছে, সে রাগিনীর কোনো নাম নাই। সঙ্গীত শাস্ত্র তাহাকে নাম দিয়া চিহ্নিত করিতে পারে নাই। তাহা অনাদি বেদনার অনন্ত রুদন রাগিনী। এই রুদনের পরিবেশে স্পন্দিত হৃদয় বসিয়া আছি। সে আজ আসিবে, প্রতিশ্রুতি দিয়াছে, আসিবে।
রাত্রি 11টার সময় যে ট্রেনটা আসে, সেই ট্রেনেই আসিবে সে। বলিয়াছে, তুমি স্টেশনে আসিও না, আমি ঠিক গিয়া পৌঁছিব। তাহার অপেক্ষায় বসিয়া আছি। ধূপাধারে ধূপ নীরবে জ্বলিতেছে, বাতি নিবাইয়া রাখিয়াছি। অন্ধকারে যেন তাহাকে বেশি কাছে পাই। সে ফুল ভালোবাসে, তাহার জন্য একটি ভালো মালা কিনিয়া রাখিয়াছি। আমার হৃদয়ের অসংখ্য অকথিত কামনাই যেন সে মালার পুষ্পে পুষ্পে গ্রথিত হইয়া রহিয়াছে। সমাজ, হ্যাঁ, সমাজ আছে। প্রকাণ্ড দৈত্যের মতো সে আমাদের দুইজনের মাঝখানে দুই হাত মিলিয়া রক্তচক্ষু বিস্ফারিত করিয়া দাঁড়াইয়া আছে। হঠাৎ চমকাইয়া উঠিলাম। অন্ধকার বিদীর্ণ করিয়া ট্রেনের হুইসেল বাজিয়া উঠিল। তাহার পরেই গাড়ি আসার শব্দ। স্টেশনের কাছেই আমার বাড়ি। ট্রেনে যাওয়া আসা শুনিতে পাই। স্পন্দিত হৃদয় অপেক্ষা করিতে লাগিলাম, এই ট্রেনেই সে আসিবে। কতক্ষণ কাটিয়াছে? 5 মিনিট, 10 মিনিট। কই, সে তো আসিল না। হুইসেল অন্ধকারকে বিদীর্ণ করিয়া আবার বাজিয়া উঠিল। ছক 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 ছক। ট্রেন চলিয়া গেল। ট্রেনে যে 2-4 জন প্যাসেঞ্জার নামিয়াছিল, তাহারাও আমার ঘরের সামনে দিয়া গল্প করিতে করিতে চলিয়া গেল। সে আসিল না। কতক্ষণ বসিয়াছিলাম মনে নাই। সহসা একটা শব্দ হইল, যেন একটা চাপা আর্তনাদ। আমার মনের বেদনায় কি বাগ্ময় হইল। বেড সুইচ টিপিয়া আলো জ্বালিলাম। দেখিলাম একটি প্রকাণ্ড ব্যাঙ দ্বার দিয়া প্রবেশ করিয়াছে। তাহার চোখ দুইটা যেন ঠিকরাইয়া বাহির হইয়া আসিতেছে। ঘরের কোণে আর একটা ব্যাঙ। না, উহাদের সমাজ নাই। ফুলের মালাটা উহাদের দিকেই ছড়িয়ে দিলাম। শেষ গল্প অভিরাম। তোমার নাম কি? অভিরাম সাউ বাবু। তো অভিরাম, তোমার বাড়ি কোথায়? উলুইপুর গায়ে বাবু, ওই উড়িষ্যা। তা বাড়িতে আছে কে? বাড়িতে আমার দাদা আছে, বৌদি আছে, আর 2 ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি। ধান জমি আছে কিছু, ও দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু। হলে বদলি দিয়ে যাবো নিশ্চয়ই। না মানে বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। আসলে আমার এই সন্ধ্যেবেলা একা থাকতে ভয় হয়। আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই ওই সন্ধ্যেবেলা রেঁধে দিয়ে চলে যাবে, তখন কিন্তু আমার কাছে আর একজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম, ঠিক আছে ঠিক আছে। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্কর বাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি চালাক চতুর চেহারা।
স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিম বাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছেন, তাতেই তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ বড্ড নিরিবিলি, তাই একজন চাকর সব সময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা তিনি কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালো করেই, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণা শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। না না না, তা হোক তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও অভিরাম। তা বেশ বাবু, তাই হোক তাই হোক। তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, আমায় বলবেন। হ্যাঁ, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো, দেখবেন কেমন মজাদার সেসব গল্প। আচ্ছা অভিরাম, তুমি নিজে ভূত মানো? আমার আর মানা না মানা কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই। তবে হ্যাঁ, ভূত মানে যে খারাপ লোক হবে এইটা আমি মানি না। ভালো ভূত হলে খেতে কি। কথা আর বেশি এগোলো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু বাবু দাদার কাছ থেকে একখান চিঠি পেয়েছি। ওই বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা না একা একা সামলাতে পারছেন না। বলছি কি, আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো লোক দেব। তবে সে বোধ হয় আমার মতো কথা কইতে পারবে না। তা হোক, ওই সন্ধ্যেবেলাটুকু আমাকে একটু সঙ্গ দিতে পারলেই খুব পারবে, খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণও আপনার কাছে থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরো 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন, এদিকে ওই বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন বড্ড বেশি কোমলা, যদিও কাজ করে ভালোই। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গাঁ এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরো অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় যে কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে কোনো লাভ নেই, আর অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোবার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা চলেছে ঝিঁঝি আর ব্যাঙের ডাক। এবার আবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হলো। শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার শির দাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি পায়ের শব্দটা? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু বাবু, সে কি, এই যে অভিরামের গলা। অভিরাম নাকি রে? হ্যাঁ,
হ্যাঁ বাবু, আমি এইছি, ফিরেছি। ও আমার ধরে প্রাণ এলো রে অভিরাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজা খুলি। দাঁড়া। না না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি বাবু। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নয়। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে বাবু, আমি আর বেঁচে নেই। কি বাবু, শুনলেন আমার কথা? বাবু, বাবু, তোকে কিভাবে দেখতে পাবো রে অভিরাম? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছি কি রে? তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপর, দৃষ্টি ঘরের ছাদের ওপর, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু, চলে আসুন। এই এলুম বলে আরে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেবো। কি বলবি সবিতা? যা বলেছেন বাবু, যা বলেছেন।